আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে বাজেট নিয়ে একটু কথা বলতেই হয়, যেহেতু গতকাল বাজেট পেশ হয়েছে। তো যদিও বাজেট একটা সরকারে থাকা দলের একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটাকে তারা সফল করার জন্য আয় ব্যয়ের একটা হিসাব করে, এইটাই। এর বাইরে এটাকার আমার কাছে খুব ইন্টারেস্টিং কিছু মনে হয় না বা ক্রুশিয়াল কিছু মনে হয় না। অনেক সমালোচনাই আপনি পাবেন। বাজেটটি আমি কখনোই সমালোচনা করি না বা আমি ইন্টারেস্ট ফিল করি না, আমি ওইরকম কিছু দেখি না। কাজেই এটা আয় ব্যয়ের একটা হিসাব, অ্যান্ড আয় ব্যয়ের মধ্যে জাতি যতটা গেইন করে, তো স্পেসিফিক কিছু দেখি না। বেকার সমস্যা সমাধানের জন্য কি করবে, এগুলো স্পেসিফিক কিছু কিন্তু নাই। শিক্ষার জন্য অনেক বরাদ্দই হয়েছে, কিন্তু শিক্ষার মান উন্নয়ন কি হয়েছে, যার জন্য আমি ইন্টারেস্ট ফিল করি না। এটা আমার ওই ছাত্র জীবন থেকে। আমাদের সময় দেখা গেছে বাজেট পেশ হওয়ার সাথে সাথেই মিছিল বাড়ি করতো সরকারি পক্ষ আর বিপক্ষ। একটা হলো গরিব মারা বাজেট, আরেকটা হলো অ্যাক্সিডেন্ট বাজেট, যার জন্য আমি কখনোই এটা ইন্টারেস্ট ফিল করতাম না। তাই আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু দেশের অবস্থা এখন খুবই খারাপ, ভঙ্গুর অর্থনীতি, নাজুক অর্থনীতি। এই বাজেটের আপনার আকার হইল 9,38,000 কোটি টাকা। সময়ের বিবর্তনে এটা একটা বড় বাজেট হয়েছে, এবং এটা বাড়তেই থাকবে, যেটা হয়েছে। এটা এখন এই বাজেটের এটা ধরা হয়েছে, এই ব্যয়টা তারা করবে। এখন ব্যয়টা আমরা কোথা থেকে করব, আমরা এই টাকাটা কোথায় পাবো, এইটাই হলো ইম্পর্ট্যান্ট জিনিস। তো সরকার চাচ্ছে রেভিনিউ থেকে ট্যাক্স, নন ট্যাক্স যেটা আছে, সরকারি প্রতিষ্ঠানের প্রফিট আর ট্যাক্স ডিউটি যেটা আছে, তারা এইখান থেকে 6,15,000 কোটি টাকা আর্ন করবে। এইটা তারা করছে। এখন এইখানে তারা কতটুকু সফল হবে? দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ, অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এটা তারা কতটা সফল করবে? যদি সফল হয় তাহলে ভালো। যে কোনো বড় আকারের বাজেটই কিন্তু ভালো। সরকারে যারা থাকে, রাষ্ট্রের যারা কর্মচারী থাকে, এই বাজেটের সাথে বা রেভিনিউ কালেকশনের সাথে তাদের এফিসিয়েন্সি বাড়ে। আর কিছু হোক আর না হোক, তাদের এফিসিয়েন্সি বাড়ে। তো এই হলো অবস্থা আর কি। তো এখন তারা যে রেভিনিউ কালেকশন টার্গেট করছে, সেটা যদি সফল হয় তাহলে ভালোই হবে। যে সমস্ত কমিটমেন্ট করছে সেগুলো ফুলফিল করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু সেটা উপরে নির্ভর করতেছে যে এটা তারা কতটা সফল হবে। তারপরে থেকে যায় ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা। এটা বাজেটটা হলো 2,43,000 কোটি টাকা ঘাটতি আছে। আর এই ঘাটতিটা সে কোথা থেকে ফিল আপ করবে? এই ঘাটতিটার দুইটা সোর্স আছে। একটা হলো সে আভ্যন্তরীণ ঋণ নিবে। আভ্যন্তরীণ ঋণের সোর্সগুলো কি? ব্যাংক থেকে নিবে, বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে এই ব্যাংক থেকে ঋণ নিবে। আরেকটা আছে আপনার জনগণের কাছ থেকে টাকা উঠায় নেওয়া, সেভিংস সার্টিফিকেট বলেন, বন্ড বলেন, এগুলোর মাধ্যমে টাকাগুলো উঠিয়ে নেওয়া, নিয়ে করবে। যদি ব্যাংকে যায়, ব্যাংকের অবস্থা নাজুক আমরা জানি। সরকার যদি ঘাটতি পূরণ করতে গিয়ে ব্যাংকের দ্বারস্থ হয়, তাহলে বিনিয়োগ হবে না। আভ্যন্তরীণ যে বিনিয়োগ, ঋণ প্রবাহ কমে যাবে, বিনিয়োগের দিকে শিল্প প্রতিষ্ঠানের খুব হ্যাম্পার হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে না। সেক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে না। আবার যেটা আপনার ইন্টারন্যাশনাল সোর্স যেগুলো, যেমন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, IMF আছে, বিভিন্ন দাতা সংস্থা আছে, এদের অনুদান বা ঋণ। তো বাংলাদেশে তো আমি গত দুই তিনটে ভিডিওতেই বলছি, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন একটা আইডিয়াল জায়গা না। বিনিয়োগের যে পূর্ব শর্তগুলো আছে একটাও বাংলাদেশে ফুলফিল করে না। বিনিয়োগ আসবে না। তবে আপনার দাতারা টাকা দিতে পারে। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির কারণে হয়তো ওয়ার্ল্ড ব্যাংক দিতে পারে, IMF দিতে পারে। কিভাবে দিবে? ওই যে আমেরিকার সাথে যে সমস্ত জিনিসপত্র পণ্যাদি কিনবে, সেটার জন্য কিছু টাকা পয়সা ওরা দিবে, আমেরিকায় নিয়ে নেবে। আমরা ওই ঝুলা বাটি একটা নিয়ে বসে থাকি। তো কাজেই এই বাজেটে
খুব বেশি যে আশা কিছু করার নাই, কারণ এই বাজেটটা একটা নাজুক সময়ে হয়েছে। অনেক বড় একটা বাজেট, সফল হতে পারলে খুবই ভালো, কিন্তু অনেক বড় একটা বাজেট, এই বাজেটের ভরসা খুবই কম। তারপরেও বাজেট দেওয়ার আগে সরকার দিয়েছে, আমরাও দেখি, বাংলাদেশ তৃণমূল পার্টিও তাকিয়ে আছে সরকার এটাতে কিভাবে সফলতা পায়। এটাতে ঘাটতি বাজেট, তো এটা ঘাটতি বাজেট, ব্যালেন্সিং বাজেটও না বা সারপ্লাস বাজেটও না, ঘাটতি বাজেট নির্ভর করতেছে ওই যে সোর্সের উপরে, ঋণ, আভ্যন্তরীণ সোর্স, বিদেশি সোর্সের উপরে। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তবে এখন যেটা কথা হলো যে আমাদের এখন যে ডেভেলপমেন্টটা দরকার, ডেভেলপমেন্ট তো দুইটা থাকে, একটা হলো মানবিক উন্নয়ন আর একটা হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। মানবিক উন্নয়নের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।